হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির 22তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। হৃদের কালো মার্সিডিজ গাড়িটা খানবাড়ির ঘের ধরে ঢুকতেই বাগানের চত্বর থেকে আরাফ খান তাকালেন সেদিকে। বাড়ির মালিদের সঙ্গে দাঁড়িয়ে কাজ দেখছিলেন তিনি। অসময়ে হৃদের গাড়িটা বাড়ির ঘের ধরে ঢুকতে দেখে তিনি সেদিকে এগোলেন, হাতের লাঠিটাতে ভর করে। আজকাল হৃদের মতিগতি ভালো ঠেকছে না ওনার কাছে। যে ছেলেকে ধরে বেঁধে চট্টগ্রামে আনা যেত না, সেই ছেলে আজকাল ঘন ঘন পা রাখছে চট্টগ্রামের মাটিতে। ব্যাপারটা সন্দেহজনক, ভীষণ রকমের সন্দেহজনক। তিনি আরও 2 দিন আগে শুনেছিলেন এই ছেলে চট্টগ্রামে এসেছে। ওনাদের সাথে দেখা না করে মুরাদপুরের ফ্ল্যাটে পড়েছিল 2 দিন, কিন্তু কেন পড়েছিল জানা নেই। শুনেছেন এর মধ্যে বাবা নিহালের সঙ্গে দেখা করেছে হৃদ, কিন্তু ওনাদের কাছে আসেনি, দেখাও করেনি। এমনটাও তো না যে হৃদ চট্টগ্রামে তার বাবার কাছে এসেছে। তিনি বেশ বুঝতে পারেন হৃদ তার মতলবে আজকাল হুটহাট চট্টগ্রামে চলে আসে। তাছাড়া হৃদ যদি তার বাবার কাছে চট্টগ্রামে আসতো, তাহলে মুরাদপুর না থেকে বাড়িতে আসতো, ওনাদের সঙ্গেই থাকতো। কিন্তু হৃদের মুরাদপুরে থাকার পিছনে নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপার স্যাপার আছে ওনার মনে হয়। নয়তো এই ঘাটতারা হৃদ খান এমনি এমনি কোথাও পড়ে থাকার মানুষ না। যেখানে এই ছেলে বাবা মায়ের বিচ্ছেদের পর নিজের বাড়িতে না থেকে নিজের আলাদা বাড়িতে উঠেছে, সে ছেলে আর যাই হোক অন্তত মতলব ছাড়া মুরাদপুরে পড়ে থাকবে না। বিচক্ষণ আরাফ খান হাতের লাঠিটা ভর করে সামনে এগোলেন। হৃদকে দেখলেন গাড়ি থেকে নেমে গম্ভীর মুখে হনহন করে চলে যেতে বাড়ির ভেতরের পথে। কিন্তু মাঝে পথ আটকে দাঁড়ালেন আরাফ খান। পথে বাধা পাওয়ায় বিরক্তিতে তাকালো হৃদ। তিক্ত কণ্ঠে বলল, কি সমস্যা? কি চাই? চাই তো অনেক কিছু, কিন্তু তুই তো দিতে অক্ষম। তুই তো আর আমার বউ না, নাতি হোস, দিবি কেমনে? আরাফ খানের রসিকতা হৃদের বিরক্তি বাড়ল। এমনিতেই মন মেজাজ ভালো নেই, বউয়ের সাথে রাগারাগি করে এসেছে সে। হৃদ বিরক্তি নিয়ে পাশ কাটাতে চাইল আরাফ খানকে, কিন্তু আবারও একই পথ আটকে দাঁড়ালেন তিনি। জহুরি দৃষ্টিতে হৃদের পা থেকে মাথা অবধি পরখ করলেন একবার। হৃদের বাঁ হাতের কবজিতে বেশ বড়সড় একটা ব্যান্ডেজ চোখে পড়ল ওনার। সাথে কপালেও দেখলেন একটা 1 টাইম ব্যান্ডেজ করা। এই অল্প সময়ে তিনি ভাবলেন হৃদ হয়তো মারামারি করে নিজের মাথা আর হাত ফাটিয়ে এসেছে। তাই তিনি তীক্ষ্ণ গলায় হৃদকে প্রশ্ন করে বললেন, তোর এই অবস্থা কেন? কি করে এসেছিস তুই? হৃদের সোজাসাপটা উত্তর, বিয়ে করে এসেছি। আরাফ খান বলতে দেরি, কিন্তু হৃদের তৎক্ষণাৎ উত্তর আসতে দেরি হলো না। চট করে নির্লিপ্ত গলায় বলে ফেলল কথাটি। হৃদ ভীষণ স্পষ্টভাষী। সে কখনো কোনো কথা মিথ্যা বা লুকোচুরি করে না, আর না কাউকে পরোয়া করে। স্থানকাল মানুষ ভেদেও সে সর্বদা স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে, বলেও তাই। আরাফ খান জানেন হৃদ স্পষ্টভাষী, সর্বদা সত্য কথা বলে। তারপরেও তিনি হৃদের বিয়ে করে এসেছি এই কথাটা বিশ্বাস করলেন না। বিশ্বাস না করার পেছনে অবশ্য কারণ আছে। বিগত কয়েক বছর ধরে হৃদকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন ওনারা, কিন্তু সে রাজি নয়। এমনকি হৃদ বিয়ে করবে না বলে এই নিয়ে বাসেও তুমুল হুলস্থুল কাণ্ড পাকিয়েছিল। এত কাহিনী করলো হৃদ বিয়ে করবে না বলে। সেজন্য তো বাধ্য হয়ে হৃদ থেকে 3 বছরের ছোট 27 বছরের ফাহাদকে বিয়ে করালো। নয়তো হৃদকেই আগে বিয়ে করাতেন ওনারা। এখন এত কাণ্ডের পর যদি হঠাৎ করে হৃদ এসে বলে সে বিয়ে করে এসেছে, তাহলে ওনারা বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। হলোও তাই। আরাফ খান হৃদের বিয়ের কথাটা এক রক্তিও বিশ্বাস করলেন না। উল্টো তিনি ভাবলেন হৃদ ওনার সাথে হেয়ালি করছে। সেজন্য তিনিও হৃদের সাথে হেয়ালি করে বললেন, বিয়ে করে এসেছিস ভালো কথা, কিন্তু তোর এই অবস্থা কেন? বিয়ে করতে কি আর যুদ্ধ করা লাগে নাকি? আঘাত পেয়েছিস কিভাবে? আবারও হৃদের দায়সারা উত্তর এলো, বউ মেরেছে। বউ মেরেছে? আরে সাব্বাস, বউয়ের হাতের মার খেয়ে এসেছিস অবশেষে। আমার তো গর্ববোধ হচ্ছে তোর বউয়ের উপর হৃদ। বাপরে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! হৃদ খানকেও কেউ পেটায়? তোর বউকে তো আমার ধন্যবাদ দেওয়া দরকার হৃদ। ভাগিনীর বাচ্চা সে, তোকে মারার মতো দুঃসাহসিক কাজটা সে করেই ফেললো। আরাফ খানের কৌতুকের কথায় দাঁতে দাঁত চাপল হৃদ। রাগ বাড়ছে, সেজন্য চোয়াল শক্ত হচ্ছে জেদে। সামনে থেকে সরো দাদাভাই,
ভালো লাগছে না। হৃদ আবারও পাশ কাটাতে চাইল, ফের বাধা দিলেন আরাফ খান। তিনি যেন আজ শপথ করেছেন হৃদকে সর্বোচ্চ বিরক্ত করবেন। তিনি হৃদের পথ আটকে দাঁড়াতে দাঁড়াতে একইভাবে খোঁচা মেরে বললেন, আমাকে তোর ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমি কি আর তোর বউ লাগি যে আমাকে তোর ভালো লাগবে? ভালো লাগার মানুষের কাছে তো মার খেয়ে এসেছিস, আর কি চাই বল? এমন বউ সোহাগের স্বামী কতজন হতে পারে? তুই তো সাংঘাতিক কপাল নিয়ে জন্ম নিয়েছিস হৃদ, সোজা স্বামী পেটা বউ পেয়েছিস। তোর ভাগ্যটা ভালো, বুঝলি? আমাদের বউ তো খালি আদর করে, মারে না। আরাফ খানের খোঁচা মারা কথায় হৃদ দাঁতে দাঁত পিষে জোরপূর্বক আরাফ খানকে পাশ কাটিয়ে হন করে চলে গেল বাড়ির ভেতরে। হৃদের চলে যাওয়ার দিকে হাসতে হাসতে ঘুরে সামনে তাকাতেই তক্ষুনি চোখে পড়ল আসিফকে। হৃদের গাড়ি পার্কিং করে এদিকটায় আসছে, কিন্তু আসিফের ভাবভঙ্গি এমন যেন সে চুরি করে ধরা পড়ে যাওয়ার ন্যায় অবস্থা। আরাফ খান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আসিফের চোরের মতো মতিগতিটা ছট করে ধরে ফেললেন। আসিফ যে ওনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমন চোরের মতো পালানোর চেষ্টা করছিল, সেটা বুঝতে পেরে তিনি আসিফের ভয়টা আরও বাড়িয়ে দিয়ে তক্ষুনি হাঁক ছেড়ে ডাকলেন আসিফকে, এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আয়। আসিফ থমথমে মুখে আরাফ খানের দিকে এগিয়ে এলো। পালাতে গিয়েও আরাফ খানের চোখে ধরা পড়ে যাওয়ায় আসিফ বোকা হাসল। মাথা চুলকাতে আরাফ খানের সামনে দাঁড়াতে তিনি সন্দেহভাজন দৃষ্টিতে আসিফকে পরখ করে বললেন, কি ব্যাপার, কাহিনী কি বলতো? আজকাল ঘন ঘন কি করিস তোরা চট্টগ্রামে? কি চলে তোদের? আসিফ বোকা হেসে উত্তর করল, কিছু চলে না দাদাভাই, এমনি কাজে এসেছিলাম আমরা। কি কাজে আসলি শুনি? তোর হৃদ ভাই যে বলে গেল সে বিয়ে করেছে, ঘটনা কি সত্যি? আসিফ একইভাবে বোকার মতো হাসল। হৃদ ভাই বলেছে এমনটা? যদি বলে থাকে তাহলে হবে হয়তো সত্যি, আমি কিছু জানি না। সারাদিন তো থাকিস হৃদের সাথে বলদের মতো, আবার বলছিস জানিস না কিছু। সত্যি করে বলতো, তোদের মধ্যে কি চলে? আমার তো তোদের দুজনেরকে কেমন সন্দেহ লাগে। কোনো সম্পর্কে জড়িয়ে পড়িসনি তো তোরা আবার? আরাফ খানের কথায় নাক মুখ কুঁচকে আহাজারি করে তৎক্ষণাৎ বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলেন এসব দাদা ভাই? হৃদ ভাই আমার বস হয়, আমার কাজই হৃদ ভাইয়ের সঙ্গে থাকা, নয়তো আমি মেয়েতে ইন্টারেস্টেড। তোদের ইন্টারেস্ট বুঝবো কেমনে? হ্যাঁ, কোনোদিন তো দেখলাম না দুই বলদের এক বলদ একটা মেয়ে পটাতে। খালি বলদের মতো সারাদিন একজন আরেকজনের নাম ডাকিস। তুই জপিস হৃদ ভাই করে, আর তোর হৃদ ভাই মরে আসিফ করে। এখন আমরা তোদের প্রেমিকা মনে করতেই পারি? নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা বললেন না দাদা ভাই, হৃদ ভাইয়ের ভাবি আছে। ভাই শুনলে আমাকে ছাড়বেন। হৃদ ভাইয়ের ভাবি আছে মানে? হৃদ কি ভাবিতে ইন্টারেস্টেড নাকি? আমতা করে আসিফ বলল, না মানে হৃদ ভাইয়ের ভাবির সাথে সম্পর্ক আছে। আরাফ খান অবাক হওয়ার মতো করে বললেন, কি বলিস এসব? হৃদ শেষমেশ কোন ভাবির সাথে জড়ালো আসিফ? বউটা কার বউয়ের সাথে পরকীয়া করছে হৃদ? ভয়ে ভেতরটা মোচড় দিয়ে উঠল আসিফের। কথায় সে অনেক কিছু বলে ফেলেছে আরাফ খানকে। যদি এসব কথা হৃদের কানে যায় তো আসিফকে আস্ত রাখবে না। হৃদ পছন্দ করে না ওর পার্সোনাল লাইফ সম্পর্কে কাউকে শেয়ার করা। আসিফ আরাফ খানের কথার ফাঁদে পড়ে কিভাবে যে মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে। এখন আসিফ যদি আর কিছুক্ষণ আরাফ খানের সম্মুখে দাঁড়িয়ে থাকে, তাহলে তিনি খুঁচিয়ে বাকি কথাগুলো আসিফের পেট থেকে বের করবেন নিশ্চিত। আসিফ নিজেকে বাঁচাতে হঠাৎ করে দৌড় লাগালো বাড়ির ভিতর দিকে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যান আরাফ খান। তিনি বুঝতে পারেন আসিফ ওনার থেকে বাঁচতে দৌড় লাগিয়েছে। ঠিক তক্ষুনি আসিফের যাওয়ার পথে খানিকটা চেঁচিয়ে উঠলেন আরাফ খান। বললেন, আরে বলদ, বলে তো যা, হৃদ কার বউয়ের সাথে পরকীয়া করে বেড়াচ্ছে? মেয়েটা কে? আসিফ দৌড়ে পালাতে খানিকটা চেঁচিয়ে জানালো, মেয়েটা আপনাদের আত্মীয় হয় দাদা ভাই। আত্মীয় কথাটা মাথায় আসতেই আরাফ খানের মাথায় প্রথমে শশীর নামটা ঢুকলো। মেয়েটার সাথে হৃদের সম্পর্কের কথা শুনেছিল ওনারা আরও কয়েক বছর আগে। দুজনকে বিয়ে দিতে চেয়েছিলেন ওনারা, কিন্তু শশীর বয়স কম হওয়ায় বা শশীর পড়াশোনা শেষ হয়নি বলে বিয়ে আর হয়নি। তারপর কি হলো কি জানি, হৃদ বিয়ে করবে না বলে একেবারে বেঁকে বসলো। আরাফ খানের মনে হলো হৃদ আবারও হয়তো শশীর সাথে প্রেমের সম্পর্কে মজেছে। যদি তাই হয় তাহলে এবার দুটোকে ধরে হাতে বিয়েটা সেরে ফেলবেন ওনারা। বহমান নদীর স্রোতের মতোই সময় তার নিজস্ব গতিতে যাচ্ছে।
হৃদ মায়ার উপর রাগ নিয়ে চট্টগ্রাম শহর ছাড়ল আজ গোটা ৩৫ দিন হলো। এতে মায়ের অবশ্য ভাবান্তর নেই, সে হৃদের জন্য মোটেও চিন্তিত নয়, বরং সে সেদিনের পর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ চিন্তিত। হৃদ চুক্তিপত্রের কাগজগুলো মায়াকে ফেরত দেয়নি, উল্টো মায়াকে হুমকি ধামকি দিয়ে শাসিয়ে গেল। এখন মায়ের ভয় হয় যদি হৃদ কোনোভাবে মায়ের নিখোঁজ স্বামীর ক্ষতিরতি করে বসে তো। মায়ের নিজের স্বামীর জন্য অস্থির, উন্মাদনা হয়ে সেদিন হৃদের হাতে মার খেয়ে বসায় এসে প্রথমে নিজের স্বামীকে ফোন দিয়েছিল খোঁজ নিতে। হৃদ মায়ের স্বামীর ক্ষতি করার আগে সাবধান করতে চেয়েছিল লোকটাকে, কিন্তু আফসোস মায়ের ফোন কলই সেদিন হতে আজ পর্যন্ত লোকটা রিসিভ করেনি, আর না কল ব্যাক করেছে। মায়া জানে না কেন লোকটা মায়ের কল রিসিভ করে না। মায়া মনে করল সেই প্রথম রাতে ও লোকটার সাথে রাগারাগি করে অনেক কিছু বলে ফেলেছিল, বিদায় এখন মায়ের স্বামী অপমানিত হয়ে ওর কল রিসিভ করছে না। আসলে দোষটা মায়ারই। মায়া বাড়াবাড়ি করে অনেক কথা বলে ফেলেছিল সেদিন। প্রথম ফোন আলাপে এত বাজে ব্যবহার করা ঠিক হয়নি মায়ার। মায়ার কষ্ট বাড়ে, সেই সাথে সঙ্গী হয় কান্না। দিশেহারা মায়া হঠাৎ করেই কেমন যেন উদাসীন হয়ে পড়ল সব কিছুর উপর। কিশোরী মনটাকে বোঝাতে না পেরে প্রায় প্রতিদিন নিখোঁজ স্বামীর খোঁজ নিতে কল দেয় হৃদকে। ব্যাপারটা স্বাভাবিক হলে হয়তো হৃদ মায়ের কল রিসিভ করত, স্বাভাবিকভাবে অপরিচিত থেকেই বউয়ের সাথে কোনো আলাপ চালাতো। কিন্তু বিষয়টা হৃদের কাছে স্বাভাবিক ঠেকল না। যখন থেকে বুঝতে পারল মায়া হৃদকে নিয়ে পজিটিভ কিছু চিন্তা করছে না, তখন থেকে সে অস্থির হলো। হৃদ মায়ার স্বামী হয়, এই সত্যিটা যদি মায়া কখনো জানতেও পারে তাহলে সে হৃদকে স্বামী হিসেবে মানতে নারাজ হবে, তার থেকে তালাক চাইবে। এই কথাটা হৃদের মাথায় আসতেই হৃদের শরীর রাগে টকবগিয়ে ওঠে তির তির করে। এই রাগে জেদে হৃদ মায়ার কোনো ফোন কল রিসিভ করে না, আর না কল ব্যাক করে, বরং হৃদ ইচ্ছে করে মায়াকে ইগনোর করে। হৃদ শুরুর দিকে মায়ের সাথে সম্পর্কে জড়াতে চায়নি, বরং তার অজানা বউ সম্পর্কে প্রথমে জানার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু হঠাৎ করে মায়াকে প্রথম দেখে সে সন্দেহের বশে অজানা বউয়ের খোঁজ করলো। তারপর বউয়ের হদিস না পাওয়ায় হৃদ এক প্রকার জেদ নিয়ে বউকে খুঁজে বেড়ায়। খুঁজতে খুঁজতে যখন হৃদ দিশাহারা হয়ে উঠেছিল বউকে না পেয়ে, তখন হৃদের মনে অজানা অচেনা বউয়ের প্রতি অস্থির টান আর প্রচুর ইন্টারেস্ট জন্ম নিল। তারপর সে ইন্টারেস্ট থেকেই আজ এ পর্যন্ত এসে দাঁড়ালো। অবশেষে বউকে খুঁজে পেল। কোনো এক অজানা অধিকার নিয়ে বউকে খুঁজে পাওয়ার প্রথম দিনই থাপ্পড় মেরে বসলো রাগে। তারপর দিন কেমন কেমন করে যেন বউয়ের প্রতি নজর রাখতে শুরু করলো। বউয়ের চারপাশটা তার হাতের মুঠোয় রাখলো। তবে তখনও হৃদ বউকে নিয়ে শিওর ছিল না তারা ভবিষ্যতে একত্রে হবে কিনা, বা আদৌ সে এই লুকোনো সম্পর্কটার সাথে জড়াতে চায় কিনা। কিন্তু যখন থেকে বুঝতে পারল বউ তার জন্য দিশেহারা, অস্থির, পাগল হয়ে আছে তারই খোঁজে, তখন থেকে হৃদের দৃষ্টি বদলালো। বউ তাকে না দেখে না জেনে ভালোবাসে। সে খারাপ কোনো মানুষ হতে পারত, এমনটা জেনেও তার সাথে সংসার করতে চাওয়া মনোভাবটা হৃদকে খুবই আকৃষ্ট করেছে। এই যে তার বউ তাকে খুঁজে পাওয়ার জন্য দিশেহারা হয়ে আছে, এটা হৃদকে প্রচুর মানসিক শান্তি দেয়। ভাবে তার বউ তাকে ভালোবাসে, আর বউয়ের এই ভালোবাসাটা অনুভব করতে গিয়েই কিভাবে যেন হৃদ বউয়ের মায়ায় পা পিছলে পড়ে যায়, একবারে নাক মুখ ডুবিয়ে। সেই মায়া কাটিয়ে ওঠার সাধ্য আর হৃদের নেই। হৃদ অনুভব করতে পারে তার বউয়ের প্রতি টানটা দিন দিন বেড়েই চলেছে। তার মনে হচ্ছে সে খুব শীঘ্রই এই বউয়ের জন্য পাগল টাগল হয়ে যাবে। এখন তার এমন একটা অবস্থা হয়েছে যে তার বউ যাই করুক না কেন সবই তার ভালো লাগে। মনে হয় তার সাথে এমন আধা পাগল বউটাকে মানায়। জীবনে এন্টারটেনমেন্টের জন্য হলেও এমন একটা আধা পাগল বউ থাকা জরুরি। এই যে তার বউ তাকে এত আগ্রহ নিয়ে দিনে দিনে অবসেশন জেদি পাগল বানাচ্ছে, আর সে দুর্বল হৃদয়ে পরিণত হয়ে পাগল হচ্ছে। এখন যদি শুনতে হয় তার বউয়ের ভালোবাসা মূলত তার জন্য নয়, তাহলে কেমনটা লাগে? কোনো স্বাভাবিক স্বামী কি স্বাভাবিক থাকতে পারবে? মাথা গরম হওয়াটা স্বাভাবিক। হৃদের অবস্থাও সেম। সে পারছে বউকে থাপ্পড় মারিয়ে লাল করে দিতে। বেয়াদব বউ একটা কপালে জুটেছে তার। এই বউয়ের জন্য সারাক্ষণ হৃদের মন মেজাজ গরম হয়ে থাকে। সে এমনিতে রকচটা মানুষ, অল্পতেই রেগে যাওয়ার ব্যায়ামও আছে। সেখানে বউটার জন্য মাথাটা তার আরও গরম হয়ে থাকে আজকাল। মনস্তাত্ত্বিক চিন্তাভাবনায় হৃদ ফুস করে নিঃশ্বাস ফেলল।
অফিস কক্ষে থাই গ্লাস বেদ করে তাকালো ব্যস্ত শহরের দিকে। বউটার জন্য কেমন মন পুড়ছে তার, কিন্তু তারপরও সে নিরুপায়। সে বউকে নিচ থেকে ধরা দেবে না বলে জেদ ধরে বসে আছে, আর সেই জেদই এখন মন পোড়াচ্ছে। হৃদ ল্যাপটপের শাটার টেনে বন্ধ করলো। কিছুই ভালো লাগছে না বলে হৃদ উঠে দাঁড়াতে গিয়ে টেবিলের উপর রাখা অবহেলিত আধুনিক ফোনটা তখনই ভাইব্রেট করে উঠল। হৃদ উঠে দাঁড়াতে দাঁড়াতে সেদিকে তাকালো। চোখে ভাসমান হলো বেয়াদব বউ নামটি। হৃদ কলটি রিসিভ করলো না, বরং অবহেলিতভাবে ফোনটা জায়গায় পড়ে থাকলো। সে আপাতত বউয়ের ফোন রিসিভ করবে না বলে জেদ করে আছে। যেভাবে হৃদের মনটা পুড়ছে ঠিক সেভাবেই বউকেও তার দহনে পোড়াবে বলে স্থির করলো। হৃদ ফোন রিসিভ না করায় মায়া উদাস মনে কান থেকে ফোন নামিয়ে টেবিলের উপর রাখলো। হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আবারও কল দিতে চাইলে পাশ থেকে বাধা দিল জুঁই। রাগান্বিত গলায় বলল, তুই এত আত্মসম্মান বোধ ছাড়া কীভাবে হলি ঋতু? একটা মানুষ তোর ফোন রিসিভ করে না, তারপরও বেহায়া হয়ে রোজ রোজ কেন কল দিস তুই? তোর লজ্জা থাকা উচিত। কলেজ ক্যান্টিনে দ্বিতলা কোণার টেবিলে গোল হয়ে বসা চার বান্ধবী। মায়ার মুখোমুখি জুঁই বসে রাগ দেখিয়ে কথাগুলো বলল মায়াকে। মায়া জুঁইয়ের কথায় উত্তর দিয়ে দৃঢ় মনে বলল, লজ্জা আত্মসম্মানবোধ দুটোই আছে আমার জুঁই, কিন্তু তাই বলে সব জায়গায় আত্মসম্মানবোধ দেখাতে নেই। বিশেষ করে একটা সম্পর্ক সুস্থ রাখতে গেলে মাঝে মধ্যে নিজের আত্মসম্মানবোধও ঘুমাতে হয়। সব জায়গায় সব কিছু চলে না জুঁই। আমার সম্পর্কটা ভীষণ নড়বড় একটা সম্পর্ক, তাই আমার অসুস্থ সম্পর্কটাকে আগে সুস্থ করি, তারপর না হয় আত্মসম্মান বোধটা দেখানো যাবে। শ্রম না করে ভালো ফসলের চিন্তা করা যেমন বোকামি, ঠিক তেমনি একটা সম্পর্কে ভালোবাসা তৈরি না করে তার উপর অভিমান করে আত্মসম্মান বোধ নিয়ে বসে থাকাটাও বোকামি। আমার কদর বা গুরুত্ব সামনের মানুষটাকে বোঝাতে গেলে আমাকে অবশ্যই সেই মানুষটাকে আগে স্পেশাল ফিল করাতে হবে, তবেই না সে আমার জন্য পাগল হবে। এখন দুনিয়াটা গিভ অ্যান্ড টেকের নিয়মে চলছে জুঁই। এক হাতে দাও তো অন্য হাতে নাও, তাই আমাকে কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হবে। আজ আমি তাকে পাত্তা দিচ্ছি, কাল সে আমাকে গুরুত্ব দেবে, এটাই তো নিয়ম, তাই না? মায়ার জ্ঞানী জ্ঞানী কথায় বেশ অসন্তুষ্ট হলো জুঁই। তারপরও রাগ নিয়ে বলল, জুঁই তুই এত পাত্তা দেওয়ার পরও যদি ওই লোকটা থেকে গুরুত্ব না পাস তাহলে কি করবি তুই তখন? মায়ার উত্তর এলো একইভাবে, দৃঢ়তা দেখিয়ে বলল, সে আমাকে গুরুত্ব দেয় জুঁই, আর দেয় বলে সে আজ পর্যন্ত আমার কলটা কখনো কেটে দেয়নি, আর না আমার নাম্বারটা থেকে ব্লক লিস্টে ফেলেছে। আমার কি মনে হয় জানিস জুঁই, লোকটা কোনো কারণে হয়তো আমার উপর রাগ করে আছে, আর সে রাগ নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না। হতে পারে আমার প্রথম দিনের ব্যবহারে লোকটা অসন্তুষ্ট। আমার উচিত হয়নি তার সাথে ওইভাবে রেগে কথা বলা। মায়ের কথায় এবারও জুঁই অসন্তুষ্ট গলা ঝেড়ে বলল, তোর কাছে আদৌ তোর জামাইয়ের কোনো দোষ পাওয়া যাবে বলে তো মনে হয় না। তোর জামাই তো নিষ্পাপ মানুষ। মায়া ফোন চালাতে চালাতে ছোট করে সম্মতি দিল। জুঁই নাক মুখ কুঁচকে বলল, জামাই পাগলি। জুঁই অসন্তুষ্ট গলায় কথাটা বলল। মায়া শুনেও না শোনার মতো বসে রইল ফোনে চোখ দিয়ে। হাতের টাচে আবারও কল লাগালো হৃদকে, কিন্তু এর মাঝে পোড়ন কেটে শ্রেয়া মায়ের কল কেটে দিয়ে হড়বড় করে বলতে লাগলো, মায়া একটা কাজ করলে কি হয়? তোর জামাই কেমন লোক তার চরিত্রের একটা পরীক্ষা করে দেখ আগে। তুই তো তাকে ভালোবাসিস, তাই না? তোর জানা উচিত লোকটা কেমন চরিত্রের। তাছাড়া লোকটা তোর কল রিসিভ করে না হয়তো পরিচিত নাম্বার দেখে। তুই একটা অপরিচিত নাম্বার থেকে লোকটাকে কল দিয়ে দেখ রিসিভ করে কিনা, বা অপরিচিত মেয়েদের সাথে সে কেমন স্বভাব রেখে কথা বলে, এই নিয়ে একটা পরীক্ষা তো করাই যায়, তাই না? মায়া সরল চোখে তাকালো শ্রেয়ার দিকে। কথাটা মন্দ বলেনি শ্রেয়া। একটা পরীক্ষা তো মায়া করতেই পারে জামাইয়ের চরিত্রের উপর, তাই না? মায়ের নাম্বারটা দিয়ে তো একবার কথা বলেছিল ওরা, সেজন্য হয়তো লোকটা মায়ের নাম্বার চিনতে পেরে এখন রিসিভ করে না। তাই মায়ের কাছে শ্রেয়ার কথাটা এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত মনে হলো। কিন্তু কথা হলো, কার ফোন দিয়ে কল করবে? এই কথাটা বলতে নাদিয়া তখনই নিজের ব্যাগ থেকে মোটামুটি দামি একটা ফোন বের করে দিল মায়াকে। মায়া সেটা সহজভাবে গ্রহণ করলো। নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে, অনেক টাকা পয়সা আছে নাদিয়ার বাবার। সেক্ষেত্রে নাদিয়ার হাতে একটা দামি ফোন থাকা অস্বাভাবিক কিছুই না। মায়ার হৃদের মুখস্থ নাম্বারটা হাতে হাতে নাদিয়ার ফোনে টাইপ করে হৃদকে কল লাগালো।
মায়া বেশ দৃঢ় ছিল হৃদ এই অপরিচিত নাম্বারটা দেখে কলটা রিসিভ করবে না, কিন্তু হৃদ মায়ার দৃঢ়তাকে ব্যর্থ করে কয়েক সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ করে ফেলল। এতে মায়া হতাশ হলো। মায়া ভারী হতাশায় ডুবে গিয়ে বলল, হ্যালো বাবু, কে? আমি তোমার বাচ্চার মা। মায়াকে ফের হতাশায় ডুবিয়ে দিয়ে হৃদ উৎফুল্লতা দেখিয়ে কথা মিলালো। বলল, হ্যাঁ বাবু বলো। আই মিস ইউ টু বাবু। মায়া উদাস গলায় বলল, আমার বাবু কি করে? তোমার বাবু তার বাবুর আম্মুকে বসে বসে মিস করে যান। তাহলে আজকে বাসায় তাড়াতাড়ি চলে এসো, আমি অপেক্ষা করছি। হ্যাঁ বাবু, আর একটু পরেই চলে আসব। আমার বাবু ডেকেছে, আর আমি না এসে থাকতে পারি বলো? রাতে খেলা হবে যান, তুমি আর আমি। মায়া লজ্জায় থতমত খেয়ে বসলো। লোকটা এমন উল্টাপাল্টা কথা বলবে সেটা ধারণাতেও ছিল না মায়ার। মায়া থতমত খেয়ে চোখ তুলে তাকালো মুখোমুখি বসা ঝুঁই, শ্রেয়া আর নাদিয়ার দিকে। সবাই উৎসুক হয়ে ওদের কথা শুনছে আগ্রহ নিয়ে। ফোনটা লাউড স্পিকারে দেয়া। মায়া এক পলক ঝুঁই, নাদিয়া, শ্রেয়াকে দেখে নিয়ে থমথমে গলায় বলল, বাবু? হ্যাঁ বাবু। মায়া আমতা আমতা করে বলল, আই লাভ ইউ টু বাবু। হৃদের কথা বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকেছিল কক্ষে, হাতে কিছু ডকুমেন্টস নিয়ে। হৃদকে ভাই ডাকতে হৃদ আসিফকে থামিয়ে দিয়ে বলল, এই ডিস্টার্ব করিস না তো, দেখিস না আমার বাবুর আম্মু ফোন করেছে, ব্যস্ত আমি, তুই বাহিরে যা। আসিফ হতবুদ্ধি হয়ে ড্যাব ড্যাব করে হৃদের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল আস্তে করে। মূলত আসিফের মাথায় হৃদের কথার আগামাথা কিছুই ঢুকলো না। এই বাবুর আম্মুটা আবার কে? হৃদ কখন বাবু জন্ম দিল তাও বুঝল না। আসিফ বেরিয়ে যেতে হৃদ একই উৎফুল্লতা দেখিয়ে বলল, হ্যাঁ বাবু বলো, বাচ্চারা কি ঘুমিয়ে গেছে খেয়ে? হ্যাঁ, তা কি খাওয়ালে? ঘরের দুধ তো শেষ, আমি তো আর আনি নাই, তুমি কোত্থেকে দুধ খাওয়ালে? হৃদের বেগতিক কথায় মায়া হতভম্ব হয়ে কলটা মিউট করলো। লজ্জায় সিটিয়ে জুঁইয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, আমি আর কথা বলবো না, তুই কথা বল জুঁই। লোকটা কেমন কেমন করে যেন কথা বলে, আমার লজ্জা লাগে। মায়ার কথায় নাক মুখ কুচকে জুঁই বলল, আমি কেন কথা বলতে যাব? তোর জামাই, তুই কথা বল। তাছাড়া এসব বেফাস কথা তুই আগে শুরু করেছিস। তুই কেন আগে আগে বলতে গেলি তুই তার বাচ্চার মা হস? এখন তো সে এসব বলবেই, বাচ্চাদের খোঁজ নেবে না? পাশ থেকে শ্রেয়াও জুঁইয়ের কথা সম্মতি দিয়ে বলল, ঠিক জুঁই ঠিক বলেছে। মায়া, তুই আগে কথা শেষ কর। কলটা বেশিক্ষণ মিউট করে রাখলে লোকটা বুঝে যাবে আমাদের ফোন দিই। শ্রেয়ার কথায় মায়া তক্ষুনি কল আনমিউট করে ফের কলটা লাউড স্পিকারে রেখে বলল, জান? হ্যাঁ জান। কল মিউট করে কোথায় গিয়েছিলে? বাচ্চারা কি কান্নাকাটি করে তোমাকে বেশি জ্বালাচ্ছে? তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ? হৃদের এমন ভয়ঙ্কর ঠোঁটকাটা কথায় মায়া ভারী লজ্জায় আড়ষ্ট হয়ে বসল। সাথে এটা ভাবলো মায়ের জামাই লয়াল না, সে ভিন্ন নারীর সাথে এমনি ফ্লার্টিং করে বেড়ায়। মায়ের চোখে মুখে লজ্জার চেয়ে কষ্টের ছাপ স্পষ্ট হলো। ভারী হতাশ গলায় বলল, আপনার বাচ্চারা দুষ্ট, আপনার মতোই। না জান, এই ক্রেডিট তুমি নাও, আমার বাচ্চারা মায়ের মতোই দুষ্ট হয়েছে। মায়ের যখন হৃদের সাথে কথায় পেরে উঠছিল না, তাই অবশেষে হার মেনে বলল, আপনি আমাকে চেনেন? কেন চিনব না, তুমি মাত্রই আমার জন্ম নেওয়া বাবুদের আম্মু, তোমাকে না চিনলে হবে বলো? মায়া হতাশায় মুখ ভার করে চুপ করে রইল। মনটা খারাপ। মায়ার স্বামী অপরিচিত নাম্বারেও মেয়েদের সাথে ফ্লার্টিং করে বেড়ায়, এই কষ্ট মায়া কোথায় রাখবে? মায়ের কলিজাটা ভীষণ পুড়ছে, সে আর কথা বলবে না। মায়াকে হুট করে চুপ হয়ে যেতে দেখে হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ? স্টক খালি? তো এরকম ফাজলামো কি আমার সাথে প্রথম, নাকি লিস্টে আরও আছে? আপনিই প্রথম, আর আমি যেন শেষ হই, মনে রাখবেন। মায়া চমকে উঠল। তার মানে লোকটা ওকে চিনে তখন কথা বলছিল? কিন্তু কিভাবে চিনল? মায়া তো পরিচয় দেয়নি। তাহলে? মায়া অধৈর্য গলায় তখনই জানতে চেয়ে বলল, আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তো পরিচয় দেইনি। আপনাকে চেনা আমার জন্য কঠিন কিছু নয় ম্যাডাম, বরং সহজভাবেই চিনে কথা বলেছি। তবে ওয়ার্নিং দিচ্ছি, এরকম ফাজলামো যেন অন্য কারোর সাথে না হয়, এটাই শেষ। মায়া মিনমিন করে বলল, আপনি খালি আমাকে বকা দেন, গুরুত্ব দেন না। গুরুত্ব আগে অর্জন করো, তারপর দিব। কল রিসিভ না করলে অর্জন করব কিভাবে? জানি না।
হৃদ একইভাবে উদাস গলায় বলল কথাটা। মায়া হৃদের কথায় কষ্ট পেয়ে বলল, আমার মন পড়ে আপনার জন্য। মায়া যেন হুট করে হৃদের মনে কথাটা বলে ফেলল। মন তো তারও পড়ে বউয়ের জন্য। হৃদ মোতামুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে হুট করে কলটা কেটে দিল। হৃদের কল কেটে যেতে মায়া ঠোঁট উল্টায়। লোকটা যে তেড়া স্বভাবের হবে মায়া এতদিনে বেশ কয়েকবার বুঝতে পেরেছে। আজকে আবার প্রমাণ হলো লোকটা আসলেই তেড়া মানুষ। এই লোককে সোজা বানাতে বানাতে মায়া না আবার বাঁকা হয়ে যায় আল্লাহ জানে। তক্ষুনি নাদিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল, মায়ু, তোর স্বামী তো অনেক দুরন্তর লোক। অপরিচিত নাম্বার থেকেও তোকে কেমন চট করে চিনে ফেললো। কেমন হতাশা ভারী নিঃশ্বাস ফেলল মায়া। এই জামাইয়ের খোঁজ সে ইহজীবনে আর পাবে কিনা আল্লাহ জানে। তারপর দিনগুলো একইভাবে কাটছে। নিখোঁজ স্বামীকে খুঁজে না পাওয়ার উদাসীনতা যেন মায়ের দিন দিন বাড়ছে। হৃদ মায়ের সাথে ফোনে কথা বলে না। ওই একদিনের অপরিচিত ভেবে ফোন আলাপ হয়েছিল, ব্যাস এতটুকুই। তারপর আরও একটা মাস কিভাবে যেন কাটলো। মায়া ঝুই আরিফের সঙ্গে বাড়িতে এসেছে বড় বোনের বিয়ে উপলক্ষে। ফাহাদ বাবাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে গোটা এক সপ্তাহ হলো। ফাহাদের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ঠিকঠাক আছেন তিনি। ওনার চিকিৎসা এখন বাংলাদেশের ডাক্তারদের আওতায় আছে, ওষুধ চলছে আর কি। মায়ের পরিবারের সবাই গেছিল ফাহাদের বাবাকে দেখতে। মুক্তা যায়নি, আরও যায়নি মায়া আর ঝুই। ওদের না যাওয়ার পিছনে কারণ ছিল অবশ্য। দুই পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তা আর ফাহাদের আনুষ্ঠানিক বিয়ের ডেট ফিক্সড করলো সেজন্য। সামনে শুক্রবার বাদ রেখে এর পরের শুক্রবারে বিয়ে। মায়াদের বাড়ির মধ্যে হইচই কাণ্ড। মায়া জুই কত খুশি, ওদের বোনের বিয়ে বলে কথা। খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়েছে বিয়েতে কি কি কেনাকাটা করবে তা নিয়ে। মায়ার বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট মেয়ের মায়ার উল্লাস দেখলেন। তিনি বেশ কয়েকদিন ধরেই একটা বিষয় নিয়ে চিন্তিত। ওনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন তিনি বড় ভাই শফিকুল ইসলামের উপর দায়ভার চাপিয়ে দিয়েছেন, যা ভালো হয় তাই করতে। আপাতত শফিকুল ইসলাম তিনি দ্বিধায় ভুগছেন। ওনার বড় ছেলে আরিফকে ডেকে পাঠালেন জরুরি তলবে। খাবার টেবিলে সবাই বসে। মায়া জুই খেয়ে দিয়ে আগে চলে গেল রুমে বোনের বিয়ের কেনাকাটার বাজারের তালিকা করতে। সেই ফাঁকে খাবার টেবিল খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন শফিকুল ইসলাম। প্রথমে তিনি ছেলের মনোযোগ আকর্ষণ করতে চেয়ে গলা খাকারি দিয়ে বললেন, আরিফ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। বাবার কথায় খাওয়া থেকে মুখ তুলল না আরিফ, বরং খেতে খেতে বলল, আমি শুনতে পারছি বাবা, বলো। শফিকুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি পরখ করে নিলেন। ছোট ভাই জামাল ব্যতীত কেউ ওনার দিকে আপাতত তেমন মনোযোগ নেই। ওনার স্ত্রী ছেলে মেয়েদের বেড়ে খাওয়াচ্ছে। ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিচ্ছে। এমত অবস্থায় ওনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানা নেই। তারপরেও তিনি গম্ভীর গলায় ভারী আওয়াজে বলেন, মায়ের জন্য চেয়ারম্যান সাহেবের ছোট ছেলের বিয়ের প্রস্তাব এসেছে, আমি তাতে মত দিয়েছি। অমনোযোগী চোখগুলো হঠাৎ করে চমকে ওঠে। শফিকুল ইসলামের দিকে তাকালো একত্রে সবাই। প্রত্যেকের চেহারা দেখে বোঝা যাচ্ছে সবাই বেশ চমকেছে ওনার কথায়। উনি একত্রে এতগুলো মানুষের দৃষ্টি পড়ে খানিকটা অপ্রস্তুত হলেন। এর মধ্যে আরিফ অধৈর্য নিয়ে বলল, এসব কিছুর জন্য মায়া অনেক ছোট বাবা, মাত্রই আমরা মুক্তার বিয়েটা দিচ্ছি। এর মধ্যে মায়ের বিয়ের কথা আসলো কোথা থেকে? তাছাড়া তুমি এসব বিষয়ে মত দাও কিভাবে? মায়া সবার ছোট, ওর বড় ঝুই, ওর বিয়ে নিয়ে আমরা এখনো চিন্তা করিনি, সেখানে মায়ের বিয়ের কথা কিভাবে চিন্তা করো তুমি? ছেলের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে শফিকুল ইসলাম ভারী গলায় বলল, চেয়ারম্যান সাহেবের ছেলেকে তোমার অচেনা নয় আরিফ। দেখাশোনা, লেখাপড়া বেশ দারুণ ছেলেটা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আচার ব্যবহারও বেশ অমায়িক। স্টুডেন্ট হিসেবে আমেরিকা যাচ্ছে, ওইখানে পড়াশোনা শেষ করে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে আসতে আরও 5 বছর লাগবে। সেজন্য ওরা চাচ্ছিল ছেলেকে বিয়ে করিয়ে রাখতে মায়ের সঙ্গে, যাতে ওইখানে কাবিরনামা দেখিয়ে বউয়ের জন্য ভিসা পাওয়া যায়। আরিফ তাতেও তীব্র অমত পোষণ করে বলল, সামান্য একটা ভিসার জন্য তুমি মায়ের বিয়ে এক্ষুনি দিতে চাও বাবা? মায়া এখনও বেশ ছোট মানুষ, 18 হয়নি। এসব বিয়ের ঝামেলায় ওকে এই মুহূর্তে টানলে পড়াশোনার ক্ষতি হবে। আগে পড়াশোনাটা শেষ করুক, ততদিনে না হয় ছেলেও পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরুক, তারপর না হয় বুঝে শুনে দুজনের সম্মতিতে বিয়েটা দেওয়া যাবে বাবা।
আরিফের কথায় অনীহা পোষণ করল জামাল সাহেব ও শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম কিছু বলবেন তার আগে জামাল সাহেব আরিফের উদ্দেশ্যে বললেন, এইরকম ভালো সম্বন্ধ হাতের কাছে পেয়ে ফেরানোটা উচিত হবে না আরিফ। তাছাড়া আমরা এক্ষুনি মায়াকে বিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি না। চেয়ারম্যান সাহেবের বংশ ভালো, ছেলেটাও ভালো, আমাদের হাতের কাছে ছেলে, কত নম্র ভদ্র। তাছাড়া ওরা শুধু চাচ্ছে দুই পরিবারের মধ্যে আকদ করে রাখতে। মায়া এক্ষুনি সংসার শুরু করবে না, ছেলে দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে মায়াকে। আমরা কেউ মায়ের খারাপ চাইব না আরিফ। বাপ চাচার কথা একেবারে ফেলে না দিয়ে তুমি কিছুদিন সময় নাও, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো, ছেলেটাকেও পরখ করো। তোমার যদি কোনো কিছুতে খারাপ মনে হয় তখন না হয় আমরা সম্বন্ধটা ফিরিয়ে দেব, কিন্তু কোনো যাচাই বাছাই না করে হুট করে বিয়েটা ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আমি আর ভাই এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে যাচাই বাছাই করেছি, খারাপ কিছু চোখে পড়েনি। তুমি এই বাড়ির বড় ছেলে, এবার দায়িত্ব তোমার। তুমি বিয়েটা নিয়ে যাচাই বাছাই করো। মুক্তার বিয়েটা পর্যন্ত অন্তত সময় নাও। মুক্তার বিয়ের পর না হয় আমাদেরকে জানাও তোমার মতামত কী। তবে আমরা আশা করব তুমি ভুল কোনো সিদ্ধান্ত নেবে না। মায়া আমাদেরও মেয়ে হয়, ওর চিন্তা আমাদেরও আছে। জামাল সাহেবের কথায় আরিফ হাঁ বা না তেমন কিছুই বলল না, শুধু ধীরস্থিরভাবে নিজের খাওয়ায় মনোযোগ দিল। আরিফকে চুপ করে যেতে দেখে জামাল সাহেব বুঝলেন আরিফ ওদের কথা সম্মতি জানিয়েছে, সে এই বিষয়টা নিয়ে ভাববে। উপস্থিত সবাই খাবার টেবিলে নিশ্চুপ হয়ে খেতে লাগলো, কেউ আর আগ বাড়িয়ে কোনো কথা বলল না। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।